গুড মর্নিং ছাত্রছাত্রীরা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা আমাদের এই যে বাংলা ক্লাস, বাংলা পিরিয়ড, এই বাংলা পিরিয়ডে আজকের আমরা আমাদের পাতাবাহার বইয়ে বুনোহাঁস গল্পটির প্রথম পর্ব সম্পর্কে জানবো। প্রথম পর্ব মানে বুনোহাঁস গল্পটা একটা ক্লাসে তো নিতে পারবো না, তো সেই জন্য বুনোহাঁস গল্পটি দুটি পর্বে আমি ভাগ করে নিই, দুটো খণ্ডে ভাগ করে নিয়েছি। তো আজকে আমি প্রথম খণ্ডটি পড়াবো তোমাদের, একটু মন দিয়ে শোন। তবে মূল গল্পে যাওয়ার আগে গল্পটি যিনি লিখেছেন সেই লেখিকা লীলা মজুমদার সম্পর্কে চলো আমরা কিছু জেনে। লীলা মজুমদারের বাবা ছিলেন প্রমোদা রঞ্জন রায়। এই প্রমোদা রঞ্জন রায় একটা চমৎকার গল্প লিখেছিলেন, যেটা তোমরা ক্লাস 4-এ এসে পড়ে এসেছো। সেই গল্পটার নাম কি? বনের খবর। তোমরা ছবিটা দেখলেই মনে করতে পারছো এটা তোমরা ক্লাস 4-এ পড়ে এসেছো। তো এই গল্পটা কে লিখেছিলেন? না, এই গল্পটা লিখেছিলেন লীলা মজুমদারের বাবা প্রমোদা রঞ্জন রায়। এই প্রমোদা রঞ্জন রায় কে ছিলেন? প্রমোদা রঞ্জন রায়ের দাদা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরও অনেক গল্প আমরা পড়েছি। কি কি দেখে নিই একটু। ক্লাস 2 এর মেঘের মুলুক, ক্লাস 2-এ পড়ে এসেছি মেঘের মুলুক। ক্লাস 4-এ পড়েছি নরহরি দাস। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো, গল্পটা তোমাদের মনে আসছে আশা করছি। এই গল্পে কি ছিল না, একটা বাচ্চা ছাগলছানা কিভাবে একটা শেয়াল ও তার বাঘ মামাকে জব্দ করেছিল, মনে পড়ছে তো সবাই? তো এই নরহরি দাস, মেঘের মুলুক, এই গল্পগুলোর রচয়িতা কে ছিলেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে ছিলেন কে? সুকুমার রায়, যার লেখা অনেক গল্প আমরা পড়েছি। বাচ্চাদের জন্য প্রচুর লেখালেখি করতেন ইনি। তার লেখা কিছু উল্লেখযোগ্য বই হচ্ছে আবোল তাবোল, হযবরলা, পাগলা দাশু ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখতে পাচ্ছি যে লীলা মজুমদারের বাড়ির লোকজন, এই যে বাবা প্রমোদারঞ্জন রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী জেঠামশাই এবং তার জেঠামশাইয়ের ছেলে সুকুমার রায়, যেসব গল্পগুলো লিখেছিলেন সেগুলো ছোটদের জন্য খুবই উপযোগী। অর্থাৎ এরা ছোটদের জন্য লেখালেখি করতেন। এই ছোটদের জন্য যারা লেখালেখি করতো তাদেরকে বলা হলো শিশু সাহিত্যিক। সেই অর্থে লীলা মজুমদারও একজন শিশু সাহিত্যিক ছিলেন। লীলা মজুমদার যে বলছিলাম আমি, পাঠ্য বইয়ের গল্পের শেষের দিকে হাতে কলমে লীলা মজুমদার সম্পর্কে কিছু তথ্য দেয়া রয়েছে। লীলা মজুমদারের সময়কাল ছিল 1908 সাল থেকে 2007 সাল। অর্থাৎ লীলা মজুমদার 1908 সালের 26 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 2007 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কোথায় জন্মেছিলেন? না, তিনি জন্মেছিলেন কলকাতায়। তার জ্যাঠামশাই কে ছিল? একটু আগে বললাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। তিনি কলকাতায় তার জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। লীলা মজুমদারের বাবা প্রমোদারঞ্জন রায় বইয়ের বইয়ের লেখক ছিলেন, যেটা আগে বললাম আমি। লীলা মজুমদারের শৈশব মানে এই ছোটবেলা কেটেছিল কোথায়? শিলং পাহাড়ে। 1920 সাল থেকে তিনি কলকাতায় বসবাস করতে শুরু করেন। সারা জীবন তিনি সাহিত্য চর্চাই করে গিয়েছিলেন। অর্থাৎ তিনি ওই ছোটদের জন্য লেখালেখি করতেন, শিশু সাহিত্য, শিশুদের উপযোগী গল্প লিখতেন। সেজন্য তাকে বলা হতো শিশু সাহিত্যিক। তার লেখা প্রথম ছোটদের বই ছিল বদ্রীনাথের বড়ি। তার অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, টংলিন, মাকু ইত্যাদি ইত্যাদি। ছোটদের জন্য সন্দেশ নামক একটা পত্রিকা বেরোতো। সেই পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। কে ছিল? লীলা মজুমদার ছোটদের জন্য একটা পত্রিকা বেরোতো সন্দেশ, সেই পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। এখন এই যুগ্ম সম্পাদক ব্যাপারটা কি? না, কোনো পত্রিকা বের করতে গেলে একজন সম্পাদকের দরকার হয়। কোনো কোনো পত্রিকার ক্ষেত্রে এই সম্পাদকের সংখ্যা একের বেশি হতো, দুজনও হতে পারত, তিনজন হতো, এমনকি চারজন হতো। এই যে সম্পাদকের সংখ্যা একের অধিক একের অধিক হতো, তখন তাদেরকে বলা হতো যুগ্ম সম্পাদক। তো এই লীলা মজুমদার তার লেখার জন্য অনেক পুরস্কার পেয়েছিলেন। তোমরা যেমন খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হলে পুরস্কার পাও, তেমন আর কি। তো তিনি তার লেখার জন্য কি কি পুরস্কার পেয়েছিলেন?
না রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার ইত্যাদি ইত্যাদি। এই লীলা মজুমদারের একটা বিখ্যাত গল্পের বইয়ের নাম হলো গল্প স্বল্প, যেটা ছোটদের জন্য খুবই সুন্দর একটা বই। তো সেই গল্প স্বল্প বই থেকে আজকের যেটা আমরা গল্পটা পড়বো, যে বুনোহাঁস গল্প, সেই বুনোহাঁস গল্পটি নেওয়া হয়েছে। তাহলে এখন বলো তো, এই বুনোহাঁস গল্প, এই যে বুনোহাঁস গল্পটি আমি পড়াবো, এই বুনোহাঁস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? না, ঠিক বলেছ, লীলা মজুমদারের লেখা গল্প স্বল্প বই থেকে বুনোহাঁস গল্পটি নেওয়া হয়েছে। তো চলো এবার চলে আসি আমাদের মূল পাঠ্য বুনোহাঁস গল্পটিতে। এই গল্পটিতে দুটো বুনোহাঁসের গল্প বলা হচ্ছে। এই দুটো বুনোহাঁসের মধ্যে একটা বুনোহাঁস আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তাকেই নিয়ে আজকের গল্প। চলো গল্পটা পড়ি। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনোহাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। এখন বুনোহাঁস কোনটা? কাদেরকে বলবো আমরা বুনোহাঁস? আমাদের বাড়িতে যেসব হাঁসগুলো দেখি, সেই হাঁসগুলো কি করে? জলে চলাচল করে, জলে চড়ে বেড়ায়, সাঁতার কেটে বেড়ায়, হেঁটে বেড়ায় মাটিতে। তো এদেরকে বুনোহাঁস বলা যায়। এরা বেশি উঠতে পারে না। বুনো হাঁসরা অনেক উঠতে পারে, অনেক উঁচুতে উঠতে পারে। এই যে ছবিটা দেখাচ্ছি আমি, এটা হলো একটা বুনো হাঁসের ছবি। তীরের ফলার আকার, তীরের ফলার আকার মানে তীরটা আবার কি? এই যে ছবিটা দেখো, এখানে তীর ধনুক আমি দেখিয়েছি, এইটাকে বলা হচ্ছে তীর ধনুক। আর তীর ধনুকের এই অংশটাকে বলা হয় ধনুক, আর এই অংশটাকে বলা হয় তীর। এখন এই যে আলাদা করে আমি একটা তীরের ছবি দিয়েছি, তোমরা এই তীরের ছবিটা ভালো করে লক্ষ্য করো। এর মাথার দিকটা দেখো, খুব তীক্ষ্ণ, সূচালো। এই যে অংশটা, এটাকে বলা হয় তীরের ফলা। তো হাঁস যখন উড়ে বেড়ায় তখন আকাশে এইরকম, বুনো হাঁস যখন উড়ে বেড়ায় তখন আকাশে ঠিক এইভাবে উড়ে বেড়ায়। মাঝে মাঝে আমরা দেখতে পাই আকাশে হাঁসের দল বা পাখির দল এইরকম ভাবে উড়ে যাচ্ছে। তো এখানে ছবিটা দেখো, এখানে ছবিটা এরা কেমন ভাবে উড়ে যাচ্ছে। আর তোমরা এই তীরের ফলাটা দেখো, দেখো দুটো প্রায় একই রকম না? সেজন্যই বলা হয়েছে যে বুনো হাঁসগুলো তীরের ফলার মতো করে উড়ে যাচ্ছে। এই যে বুনো হাঁসের কথা বলছে না, এই বুনো হাঁসগুলো পরিযায়ী পাখি। যা বাবা, এই পরিযায়ী পাখিটা আবার কি? ওই যে বলছিলাম, যারা ঋতু পাল্টাবার সাথে সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়, তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি। আমরা যাযাবর কাকে বলে জানি, তাই তো? যাযাবর কাদের বলে? না, যেসব মানুষদের স্থায়ী কোনো ঘর বাড়ি নেই এবং যারা সবসময় স্থান পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে অস্থায়ীভাবে ঘর বাঁধে, তাদেরকে বলা হয় যাযাবর। স্থানীয় ভাষায় এই যাযাবরদেরকে আমরা কি বলি? না, স্থানীয় ভাষায় এই যাযাবরকে আমরা বলি বেদে। যাই হোক, এই যাযাবর বা বেদে বলা হয় মানুষের ক্ষেত্রে, আর পাখিদের ক্ষেত্রে কি বলা হয়? না, পরিযায়ী পাখি। তাহলে বুঝতেই পারছো, পরিযায়ী পাখিদের একটা নির্দিষ্ট বাসা থাকে না, তাদের নির্দিষ্ট বাসস্থানও থাকে না। ঋতু পরিবর্তনের সাথে সাথে তারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বাসা বাঁধে। এরূপ পরিযায়ী পাখি হলো বুনো হাঁস। তো বুনো হাঁসেরা কেমন ভাবে যাচ্ছে? না, তীরের ফলার মতো আকাশে উড়ে যাচ্ছে। কোন দিকে উড়ে যাচ্ছে? না, উত্তর দিকে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারোর শুধু ডানার শোষো শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গ্যাঁ গ্যাঁ গ্যাঁ। এখন তোমরা আকাশে রকেটও দেখেছো, আকাশে উড়োজাহাজ উড়ে যেতে দেখেছো, আবার আকাশে হেলিকপ্টারও দেখেছো, তাই না? বলো তো, এই তিনটে জিনিসের মধ্যে কার শব্দ শুনতে পাই না? ঠিক ধরেছো, রকেট। রকেট যখন যায় তখন আমরা শুধু কেবলমাত্র দেখতে পাই এবং তার পিছনে একটা সাদা ধোঁয়ার মতো অংশ দেখতে পাই, কিন্তু কোনো শব্দ শুনতে পাই না। আবার রকেটের থেকে কম উঁচুতে উড়োজাহাজ বা এরোপ্লেন যায়। এই যে রকেটের থেকে কম উঁচুতে যায় বলে একটু নিচের দিকে নামলে, যখন ওর নামার সময় হয় উড়োজাহাজে, বা কোথাও দিয়ে উঠছে এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে উঠছে, তখন কি হয়? এরোপ্লেনের বা উড়োজাহাজের শব্দ আমরা শুনতে পাই। তাহলে কি হলো?
উড়োজাহাজের শব্দ আমরা অল্প শুনতে পাই, আর হেলিকপ্টার তো নিচ দিয়েই যায়, তাই হেলিকপ্টারের শব্দ আমরা অনেক বেশি শুনতে পাই। তাহলে কি হলো, রকেট অনেক উপর দিয়ে যায়, তার কোনো শব্দ শুনতে পাই না। উড়োজাহাজ বা এরোপ্লেন তার থেকে কিছুটা নিচে দিয়ে যায়, তাই আমরা দেখতেও পাই, অল্প শব্দ শুনতেও পাই। আবার হেলিকপ্টার একেবারে নিচ দিয়ে যায়, তাই আমরা হেলিকপ্টারকে দেখতেও পাই এবং অনেক বেশি শব্দ শুনতে পাই। যেসব বুনোহাঁসগুলো উপর দিয়ে, অনেক উপর দিয়ে যায়, তাদের কোনো শব্দ আমরা শুনতে পাই না, শুধু দেখতে পাই। আবার যারা একটু কম উপর দিয়ে, অর্থাৎ একটু নিচে দিয়ে যায়, তাদের ডানার শব্দ শোনা যায়। আবার তারা যে আওয়াজ করে গ্যাঁক গ্যাঁক গ্যাঁক, সেই আওয়াজটাও আমরা শুনতে পাই। এখন এই যে বুনো হাঁসের দল, এরা কেন উড়ে যাচ্ছে? না, ওরা গরমের দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। আমাদের দেশ, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। এই ভারতবর্ষটা কি জানো? গরমের দেশ। এই যে বুনো হাঁসগুলো, এরা তো বেশি শীত সহ্য করতে পারে না, সয় না মানে কি, সহ্য করতে পারে না। তো এরা কি করে, ওদের দেশে যখন খুব শীত পড়ে, তখন কি করে, শীতকালে ওরা চলে আসে। কিন্তু আমাদের দেশ গরম বলে শীতকালে এখানে কম শীত পড়ে, তাই ওরা কম শীতের জন্য এখানে আসে। এখন তো আবার এখানে শীত শেষ হতে চললো, তাই না? এবার গরম পড়বে। ওরাও বেশি শীত যেমন সহ্য করতে পারে না, তেমনি বেশি গরমও সহ্য করতে পারে না। আমাদের দেশে গরমকালে খুব গরম পড়ে, তাই ওরা সেই গরম সহ্য করতে পারবে না বলে নিজেদের দেশে চলে যাচ্ছে। সয় না কথার অর্থ কি? না, সয় না কথার অর্থ হলো সহ্য হয় না। অর্থাৎ এই পরিযায়ী পাখিগুলো খুব বেশি গরম সহ্য করতে পারে না, আবার খুব বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না। এজন্য আবহাওয়ার পরিবর্তন হলে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের আস্তানা বা জায়গা পরিবর্তন করে। ধরো, যে অঞ্চলে এই পরিযায়ী বুনো হাঁসেরা রয়েছে, সেই অঞ্চলে যদি খুব বেশি শীত পড়ে, যে শীত তারা সহ্য করতে পারে না, তখন তারা কি করে, বাঁচার তাগিদে অন্য কোনো অঞ্চলে চলে যায়, যেখানে অতটা বেশি শীত নেই। গরমের দিনেও একই রকম করে। ধরো, এই বুনো হাঁসগুলো যেখানে রয়েছে সেখানে প্রচন্ড গরম পড়েছে, এতটাই গরম যে এই হাঁসেরা সহ্য করতে পারছে না, তখন তারা কি করে, না সেই সময়েও এই বুনো হাঁসের দলরা বা ঝাঁকড়া গরম সহ্য করতে না পেরে এমন একটা অঞ্চলে উড়ে চলে যায় যেখানে গরমের পরিমাণ কম হয়। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। এখন বলো তো, আমাদের দেশের কোন দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত? ঠিক ধরেছো, উত্তর দিকে। আমাদের দেশের উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত। এই ছবিটা দেখো, এই যে ছবিতে যেটা যেটা কালার করা আছে, এই যে আমি দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে হিমালয় পর্বতমালা। এটা আমাদের ভারত, এটা চীন, এটা হচ্ছে আফগানিস্তান, এটা পাকিস্তান। তো এই যে অংশটা, এটা হচ্ছে হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালার উত্তর দিক থেকে, উত্তর দিক থেকে মানে কোনটা, এই দিক থেকে, উত্তর দিকে, অর্থাৎ এপার থেকে বুনো হাঁসগুলো এই হিমালয় পর্বতমালা পেরিয়ে এপারে চলে আসে। অনেকে নাকি, মানে এই বুনো হাঁসদের মধ্যে অনেকে, এখানে একটা দেখো বুনো হাঁসের ঝাঁক দেখিয়েছি, এই বুনো হাঁসের ঝাঁক, এদের মধ্যে অনেকে নাকি, অর্থাৎ এই যে বুনো হাঁসের দল বা পরিযায়ী পাখির দল, এরা কি, এদের মধ্যে অনেকে ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে নামে, ছোট ছোট দ্বীপে নামে। তাহলে ব্যাপারটা কি হলো, না এই যে আমি ছবিতে দেখিয়েছি একটা পরিযায়ী পাখির দল, এই পরিযায়ী পাখির দল কি করছে, হিমালয় পর্বতমালা পেরিয়ে আসছে, কারণ ওদের দেশে ঠান্ডা খুব, তাই হিমালয় পর্বতমালা পেরিয়ে এসে ভারতে প্রবেশ করলো। ভারতে প্রবেশ করে তারা কি করে, শুধু যে সবাই ভারতেই থেকে যায় তা নয়, কিন্তু তারা কি করে, এই যে সাগর পেরিয়ে এই যে ছোট ছোট দ্বীপগুলো আছে, এই ছোট ছোট দ্বীপগুলোতে চলে আসে। কেমন ভাবে আসে, ঠিক এইভাবে।
এই দ্বীপগুলোতে কেন আসে না, এই দ্বীপগুলোতে মানুষজন থাকে না, নির্জন দ্বীপ। নির্জন মানে কি, মানুষজন থাকে না। এবার মানুষজন না থাকলে কি হবে, সেখানে তাদের কেউ জ্বালাতন করবে না, ফলে তারা কি করবে, ওই দ্বীপগুলোতে নিরাপদে তাদের শীত কাটাতে পারবে। নিরাপদ কথার অর্থ কি, নিরাপদ কথার অর্থ হলো যেখানে কোনো বিপদ নাই, যেখানে কোনো বিপদ নাই। তাহলে কি করছে না, অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামছে। এই দ্বীপ কাকে বলে, দ্বীপ হলো চারদিকে জল, জল ও বেষ্টিত ভূখণ্ড, চারদিকে জল থাকবে। এখন এই ছবিতে আমি দুটো দ্বীপ দেখিয়েছি, তোমরা দেখো ভালো করে। এই যে একটা দ্বীপ, এটা একটা ভূখণ্ড, এর চারদিকে কি আছে, জল, তাই একে কি বলা হয়, দ্বীপ। এই দ্বীপে এসে তারা বসবাস করে, তার কারণ কি, এখানে কোনো মানুষের বসবাস থাকে না, তারা নিরাপদে শান্তিতে জীবনযাপন করতে পারে, শীত কাটাতে পারে। পৃথিবীর দক্ষিণের রাতখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। ব্যাপারটা কিরকম হলো, এই ছবিটা লক্ষ্য করো। এই ছবিতে এই যে গোল মতো অংশটা দেওয়া হয়েছে, এটা হলো আমাদের পৃথিবী। আর তোমরা বড় হলে জানবে, এই যে মাঝখান থেকে একটা সাদা রেখা আছে না, এটাকে বলা হয় বিষুব রেখা। এই বিষুব রেখার উত্তর দিকের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ, আর দক্ষিণ দিকের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আমরা এই উত্তর গোলার্ধে বসবাস করি। এখন এই উত্তর গোলার্ধ এই দক্ষিণ গোলার্ধ অপেক্ষা বেশি গরম, অর্থাৎ এই উত্তর গোলার্ধে যেসব দেশগুলো আছে সেগুলো হচ্ছে গরমের দেশ, এখানে শীত কম পড়ে। আর এগুলো হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এখানে শীতটা খুব বেশি পড়ে। এই দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল, তখন আমাদের উত্তর গোলার্ধে কিন্তু গরমকাল। আবার এই দক্ষিণ গোলার্ধে যখন গরমকাল, তখন আমাদের এই উত্তর গোলার্ধে শীতকাল। এখন আমাদের এখানে, অর্থাৎ এই উত্তর গোলার্ধে শীত হলে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে গরমকাল থাকে। আর আমাদের এখানে গরমকাল থাকলে, অর্থাৎ উত্তর গোলার্ধে যদি গরমকাল থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধে যদি গরমকাল তাহলে থাকে, তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে, শীতকাল হবে। সেটাই এখানে বলা হয়েছে। তো বুনো হাঁসেরা শীতের সময় বেশি শীত পড়ছে দক্ষিণ গোলার্ধে, তো দক্ষিণ গোলার্ধে তারা নিজেরা নিজেরা শীতের সময় থাকতে পারছে না, তখন কি করে, নিজেদেরকে বাঁচানোর জন্য যেখানে শীত কম সেখানে উড়ে চলে যায়। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। এই লাদাখটা কি, লাদাখটা হচ্ছে ভারতের একটা অংশ। এই যে ভারতের মানচিত্রটা আমি দেখিয়েছি তোমাদেরকে, ভালো করে দেখো। এই ভারতের মানচিত্রে যে লাল রঙের একটা অংশ দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে লাদাখ। এই লাদাখটা আমি একটু বড় করে দেখাই। এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে লাদাখ। এই লাদাখ অংশটি জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীর রাজ্যে, ভারতের একটা রাজ্য জম্মু কাশ্মীর, যে রাজ্যে সবাই অনেকে, আমরা কাশ্মীরে ঘুরতে যাই না, তো এই জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত লাদাখ। এই লাদাখ ভারতের সীমানায় অবস্থিত। এখন সীমানায় অবস্থিত হলে কি হবে, বাইরের দেশের লোকজন, এর এপারে কি আছে, চীন, এই চীন থেকে লোকজন কি করবে, ভারতের উপর আক্রমণ করতে পারে। তাই কি করা হয়, ভারত সরকারের পক্ষ থেকে এখানটায় সীমান্তে রক্ষী বাহিনী রাখা হয়। তাদেরকে বলা হয় কি, আমাদের সেনাবাহিনী, যারা আমাদেরকে রক্ষা করে, যারা ভারত মাকে রক্ষা করে। সেই সেনাবাহিনীদের একটা ঘাঁটি ছিল, সেই সেনাবাহিনীদের একটা ঘাঁটি। ঘাঁটি কথার অর্থ কি, ঘাঁটি কথার অর্থ হচ্ছে আস্তানা বা ডেরা। এই ঘাঁটিটা কোথায় ছিল না, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে এই ঘাঁটিটা ছিল। তাহলে আমরা এখানে কি দেখলাম, লাদাখ কি, লাদাখ হলো ভারতের একটা অংশ, জায়গার নাম, যেখানে কি থাকে, সব সময় বরফে ঢাকা থাকে এবং মানুষজন খুব কম যায়। সেখানে আমাদের জওয়ানদের, জওয়ান কথার অর্থ কি, সেনাবাহিনী, জওয়ানদের একটা ঘাঁটি ছিল। ঘাঁটি মানে কি, আস্তানা ছিল, আস্তানা বা ডেরা ছিল। তখন শীতের শুরু, মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। কাদের মাথার উপর দিয়ে যেত না, গল্পকথক, অর্থাৎ যিনি গল্পটা বলছেন, কে বলছেন, লীলা মজুমদার এবং
সেনাদের, সেনাবাহিনীর মাথার উপর দিয়ে বুনো হাঁসের দল কি করতো, উড়ে যেত। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো বুনো হাঁসের দল হিমালয়ের দিক থেকে উড়ে গিয়ে গল্পকথক ও সেনাদের মাথার উপর দিয়ে উড়ে দক্ষিণ দিকে চলে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এই ওদের মানে কাদের? পাখিদের? না, মোটেও না, সেনাবাহিনীদের। এই লাদাখের সীমান্তবর্তী যে অংশে সেনারা পাহারা দিত, সেখানে তাদের যে ঘাঁটি ছিল, সেই ঘাঁটির যে সেনারা থাকতো তাদের মন কেমন করতো। কিসের জন্য? বাড়ির জন্য। কারণ কি না, কারণ ওই অংশে তো নির্জন এলাকা, একটু আগে বলছিলাম, তাহলে লোকজন কম যায়, চিঠিপত্র তাহলে বিশেষ পৌঁছাতো না। পৌঁছাবে কি করে? চিঠিপত্র কি করে পৌঁছাবে? দুর্গম এলাকা, চারিদিকে শুধু পাহাড় আর বরফ। ফলে যারা চিঠি নিয়ে যেত তারা সবসময় যেতে পারতো না। তখন কি করতো তারা? কেবলমাত্র রেডিওতে, কেবলমাত্র রেডিওতে যেটুকু খবর পেত, সেই খবরই শুনে তারা, তাদেরকে থাকতে হতো। কেমন কষ্টকর জীবন ভাবতে পারছো? সেনাবাহিনীতে থাকতে গেলে প্রচুর আত্মত্যাগের দরকার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাস অর্থাৎ বুনো হাঁস দ্বিতীয় পর্ব, সেই পরবর্তী ক্লাস আমি আগামী দিনে নেব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।